উচ্চকক্ষের পিআর নিয়ে কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, 5 কোটির বেশি টাকা জব্দ। গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি দাবি, কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই জানালো সেনা সদর। এবং সর্বশেষে জানাবো 100 আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে বলল ঐক্যমত্য কমিশন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উচ্চকক্ষের পিআর নিয়ে কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই আলোচনায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশিনকে উদ্দেশ্য করে জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার কটাক্ষ করে 23 সালে কোথায় ছিলেন মন্তব্য করলে সংলাপে উত্তেজনা তৈরি। যদিও পরে ক্ষমা চান হুদা। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের 23তম দিনের সংলাপে এক পর্যায়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়, বাংলাদেশের টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা গেছে দুপুর 1:50 মিনিটের পরে পিআরডিএ বিএনপির অবস্থান ব্যাখ্যা করে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন যখন বলেন তারা সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষের হাতে দিতে চান না, উচ্চকক্ষের প্রতিনিধিদের অনির্বাচিত আখ্যা দিয়ে তিনি বলেন পৃথিবীর কোনো দেশে অনির্বাচিত ব্যক্তিদের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকে না। সালাউদ্দিন আহমেদের বক্তব্য শেষ হলে জাবেদ রাশিন বলেন ভোটের সংখ্যানুপাতিকে উচ্চকক্ষ গঠিত হলে সেটি তো জনগণের প্রতিনিধিত্বের প্রতিফলন হয়। সে নিয়ে এ বিষয়ে সালাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তখন সালাউদ্দিন ব্যাখ্যা দেন ঠিক তখনই সৈয়দ এহসানুল হুদা মাইক ছাড়াই জাভেদ রাশিদকে উদ্দেশ্য করে বলেন 2023 সালে যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন। জাভেদ রাশিন এ সময় মাইক ছাড়াই তার মন্তব্যের প্রতিবাদ করেন, ফলে সংলাপে উত্তেজনা তৈরি হয়। তারা দুজনেই মাইক ছাড়া পাল্টাপাল্টি বক্তব্য দেন। তখন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন হুদা ভাই, এর আগেও আপনারা একজন বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন, তখন আমরা থামিয়েছিলাম। এখানে আমরা কে কেন এসেছি সেই প্রশ্ন তুললে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে, কারণ আজ যদি সে প্রশ্ন করেন তাহলে রাজনৈতিক শক্তি হিসেবে আমাকেও সে প্রশ্ন করতে পারেন। আমরা সেই আলোচনায় যাচ্ছি না। তারপরও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন তিনি এ কথা বলতে পারেন না। এ সময় সালাউদ্দিন তার পিঠ চাপড়ে থামাতে অনুরোধ করেন। আক্তার বলেন বা তখনও বলতে থাকেন আমরা বাচ্চাকাল থেকে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি। তখন আলী রিয়াজ বলেন কারো লোকাস স্ট্যান্ডার্ড গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রশ্ন করার দরকার নাই। তিনি বলেন প্রত্যেকের লোকাস স্ট্যান্ডার্ড আছে বলেই আমরা এই জায়গায় আসতে পেরেছি। তখন আক্তার বলেন গায়ের জোরে এসব কথা বা এই প্রশ্ন করলে তো আমরা মানব না। জবাবে আলী রিয়াজ বলেন আমি তো হস্তক্ষেপ করলাম। আক্তার তখনও বলেন সবাইকে নিয়ে আমরা গণঅভ্যুত্থান করেছি। গোটা অভ্যুত্থানে ছাত্র জনতা মাঠে নেমে আসলো সেটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটার জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত। এ সময় সালাউদ্দিন আহমেদকে বলতে শোনা যায় হুদা ভাই আপনি সরি বলেন। এই সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এ বিষয়ে কথা বলতে উঠে দাঁড়ালে আলী রিয়াজে তাকে অনুরোধ করে বসিয়ে দেন। এই সময় সাকি কিছু একটা বলার চেষ্টা করলেও মাইক না থাকায় তা শোনা যায়নি। এরপর সালাউদ্দিন আহমেদ ও হুদাকে উদ্দেশ্য করে বলেন কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে তার জন্য সরি বলেন। এরপর এহসানুল হুদা মাইক নিয়ে বলেন আমি বলতে চেয়েছিলাম 2023 সালে আমরা উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছিলাম, তখন সেই প্রস্তাবটি কোথায় ছিল। তারপরও কেউ যদি আঘাত পেয়ে থাকে আমি দুঃখিত। এরপরই আলী রিয়াজ মধ্যাহ্নভোজের বিরতির ঘোষণা করেন। বিরতির সময় সংলাপে বা সম্মেলনে কক্ষে হুদাকে আবার আক্তারের কাছে তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে কোলাকুলি করতে দেখা যায়। হুদাকে বলতে শোনা যায় আমার অনুরোধ আমরা এটা নিয়ে আর সিন ক্রিয়েট না করি, আমার আপনাদের দিয়ে প্রশ্ন করার ইন্টেনশন ছিল না। পরে আক্তার হুদাকে জাভেদ রাশিনের সঙ্গে কোলাকুলি করিয়ে দেন। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, 5 কোটির বেশি টাকা জব্দ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা 13টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ। আদালতের আদেশে এসব হিসাব থেকে মোট 5,03,33,782 টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে। সিআইডির অনুসন্ধানে দেখা যায় প্রতারণার পাশাপাশি অর্থ পাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 26,84,00,000
লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে। এসব তথ্যের ভিত্তিতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক লেনদেন বিশ্লেষণ চলছে। সিআইডি জানায় মোতাল্লেস নিজেকে খালেদা জিয়ার লিয়াজু অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায় করতেন। ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এই সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতেও কাজ করছে সংস্থাটি। গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি দাবি কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই, জানালো সেনা সদর। বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই। গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবন নাশের হুমকি থাকায় তাদের সহযোগিতা করেছে সেনাবাহিনী। এক প্রশ্নের জবাবে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাদক ও চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট ৫,৫৭৬ জনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছি। চাঁদাবাজ বা অন্যান্য অপরাধে নিয়ন্ত্রণের জন্য যেসব আইন শৃঙ্খলা এজেন্সিগুলোর সর্বাগ্রে দায়িত্ব পালন করার কথা, তারা যদি কার্যকরভাবে দায়িত্ব পালন করে তাহলে আরো কমে আসবে বলে আশা করি। সাথে সাথে আমাদের যে আভিযানিক দায়িত্ব আছে আমরা সেটা সর্বদা পালন করছি। আমরা সব আইন শৃঙ্খলা বাহিনী যদি একসঙ্গে কাজ করি তাহলে চাঁদাবাজির মতো অপরাধ কমে আসবে বলে বিশ্বাস করে অপরাধীদের গ্রেফতার করার পর বিচারিক প্রক্রিয়া হস্তান্তর করার পর আমাদের আর কিছু করার থাকে না। পার্বত্য অঞ্চলের সন্ত্রাসীদের সংঘাতকে সেনাবাহিনী কিভাবে দেখছে প্রশ্ন করা হলে তিনি বলেন, চাঁদাবাজি ও মানুষের কাছ থেকে টাকা আদায়ের জন্য বিভিন্ন দুষ্কৃতকারীরা এটা করে থাকে। আমাদের কার্যক্রম ও অভিযান জারি রেখেছে, ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে। বান্দরবানের আর্মি ক্যাম্প গুটিয়ে নেয়া কুকরি, চীন, আরাকান আর্মি ও বান্দরবান অস্ত্র কেনাবেচা নিয়ে প্রশ্ন হলে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে প্রোটেকশন দিয়ে যাচ্ছে এবং ভালোভাবে দিয়ে যাচ্ছে। আভিযানিক কার্যক্রম পরিচালনা করছি। আভিযানিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি আমাদের ক্যাম্পের প্রয়োজন হয় তাহলে আমরা টেম্পোরারি অপারেটিং বেস করে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে খবর এসেছে সেনাবাহিনী মেজর সাদিক আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিচ্ছে। এই বিষয়ে সেনাবাহিনীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত আছি। এই বিষয়ে তদন্ত চলমান আছে, তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো। এনসিপি যখন ঝামেলায় পড়েছে তখন সেনাবাহিনী প্রোটেকশন দিয়েছে, আর এবার শোনা যাচ্ছে সেনাবাহিনী তাদের আর প্রোটেকশন দেবে না। এ বিষয়ে জানতে চাইলে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো সহায়তা করিনি, আমাদের দায়িত্বের মধ্যে কাউকে বিশেষভাবে দেখি না। গোপালগঞ্জে যেটা হচ্ছে ওইখানে ওই রাজনৈতিক দলের অনেকের জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহযোগিতা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন রাজনৈতিক দলের কোথাও সমাবেশ করবে এটা ক্লিয়ারেন্স দিতে হবে স্থানীয় প্রশাসন থেকে। আমাদের কাছে এসব বিষয়ে কোনো তথ্য ছিল না। গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল, শুধুমাত্র ইট পাটকেল নিক্ষেপ করা হয়নি, ককটেলও নিক্ষেপ করা হয়েছে। তখনও সেখানে জীবন নাশের হুমকি ছিল। তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে সেখানে প্রাণঘাতী অস্ত্র বা কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে। এই বিষয়ে অবস্থান জানতে চাইলে তিনি বলেন, গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি এই কমিটি সত্য এবং সঠিক তথ্য ঘটনা উন্মোচন করতে পারবে। বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি কি সেনাবাহিনীর দুর্বলতা আছে? আমার প্রশ্নের জবাবে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমাদের বিশেষ কোনো দলের প্রতি আলাদা নজর নেই। দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাবাহিনীর কাছে সবাই সমান। যেখানে জনদুর্ভোগ ও জীবন নাশের হুমকি থাকে সেখানে আমরা কঠোর হই বা জনগণকে সহযোগিতা করি। গোপালগঞ্জে যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারতাম তাহলে সেখানে অনেক হতাহত ও জীবন নাশের ঘটনা ঘটতে পারত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।